আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন। আমরা এখানে সাম্প্রতিক সব বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আমরা আজকে একটু চোখ ফেরাতে চাই আন্তর্জাতিক প্রসঙ্গে, যাচ্ছি মধ্যপ্রাচ্যে, যেখানে আসলে সৌদি আরবের রাজনীতির দিকে যারা আসলে নজর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক সপ্তাহে সেখানে আসলে বড় বড় অনেক ঘটনা ঘটছে এবং গণমাধ্যমের প্রধান খবর হিসেবে সৌদি আরব থাকছে। সেখানে রাজপরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, বড় বড় ব্যবসায়ীরা গ্রেপ্তার হচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির। আমরা একটু মানে এই নিয়ে আলোচনাও শুনছি যে পুরো বিষয়টি কি আসলে শুধুই দুর্নীতি দমন শুদ্ধ অভিযান, নাকি আসলে ক্ষমতা করায়ত্ত করার একটি কৌশল। আমরা দেখছি যে এই পুরো যত ঘটনা ঘটছে তার পেছনে রয়েছেন ৩২ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি সদ্য গঠিত দুর্নীতি দমন কমিশনেরও তিনি প্রধান। এবং শুধু এই ঘটনাগুলোর আগেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে আরও বেশ কিছু সামাজিক পরিবর্তনের কিছু ইঙ্গিতও আমরা দেখেছি, যে সৌদি নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, গাড়ি চালানোর অনুমোদন দেওয়া হয়েছে, এবং সৌদি আরব পর্যটন ব্যবসা এবং আইটি সেক্টরও তাদের বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে। এবং এক ধরনের পরিবর্তনের একটা ইঙ্গিত আভাস আমরা আসলে দেখতে পাচ্ছি সেই সৌদি আরব ঘিরে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা এই যে বিষয় রেখেছি, বিষয়টি সুলতান সুলেমান সৌদি ভার্সন, এটি আজকে আমাদের বিষয়। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব AK আতিকুর রহমান, এবং রয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির ভূঁইয়া। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা একটু প্রথমে যেতে চাই অধ্যাপক দেলোয়ার হোসেনের কাছে, যে প্রসঙ্গটি আসলে বলছিলাম যে আমরা সাম্প্রতিক যে ঘটনাপঞ্জিগুলো দেখছি সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতিতে, এই ঘটনাগুলোকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চান? এটা কি আসলে কোনো একটি শুদ্ধি অভিযান, শুদ্ধাচারের অংশ, নাকি আসলে ক্ষমতা করায়ত্ত করার একটি কৌশলের ধারাবাহিকতা? আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। এটি আপনি যথার্থভাবে বলেছেন যে সেই একটি বড় ধরনের প্রশ্ন, যে যেই দুর্নীতি দমন মানে যে কমিটি, সেই কমিটির প্রধান হিসাবে যে অভিযানগুলো করা হচ্ছে সেটি আদৌ কি দুর্নীতির বিষয়? কারণ এই প্রশ্নটি সারা বিশ্বেই কিন্তু করা হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে সৌদি আরবের অত্যন্ত ভালো সম্পর্ক, সেখানেও আমরা দেখছি যে সেই প্রশ্ন তুলছে এবং সর্বত্রই তোলা হচ্ছে। কারণ এটি খুবই বাস্তব যে সৌদি আরব এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেটিকে আমরা বলছি এটি একটি মনার্কি এখানে আছে। তো সেখানে হঠাৎ করে 11 জন প্রিন্স, 4 জন মন্ত্রী এবং আরও অনেক খুবই ধনাঢ্য ব্যক্তি, যেমন প্রিন্স তালালের মতো ব্যক্তিরা, তারা হঠাৎ করে দুর্নীতিবাজ হয়ে গেল, এবং এটি কিন্তু একটা প্রশ্ন জন্ম দেয়। এবং এখানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি আসলে দুর্নীতি দমনের বিষয়টাকে সামনে রেখে মূলত সৌদি যে রাজপরিবার, সেখানে ক্ষমতাকে মানে মূলত সুসংহত করারই একটি পদক্ষেপ, এবং এটি খুব পরিষ্কার। এবং এটি নিয়ে বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, এবং আমারও মনে হয় যে সৌদি আরবে রাজপরিবারে সবসময় কিন্তু এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে তারা কাজ করতো, এবং সেখানে বিভিন্ন পরিবারের বিভিন্ন সদস্য আছে, এবং আমরা জানি এটি একটি খুবই জটিল একটি পরিবার। সেখানে বিভিন্ন বংশ, বিভিন্নভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং সেখানে সবাই কিন্তু সবাইকে এক ধরনের সম্মান করে, সুযোগ দিয়ে সেভাবেই তারা মানে শাসন ক্ষমতা চালিয়ে আসছে। কিন্তু আমরা এখন যেটা লক্ষ্য করছি যে এই যে 32 বছরের যে প্রিন্স, যেটি আপনি বললেন, সে 2015 সালে ক্ষমতায় এসে, বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও ক্ষমতায় তার বাবা এসছে, কিন্তু তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ যে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটি আমরা লক্ষ্য করছি তারপর থেকেই সৌদি আরব একটি ভিন্ন পথে, অনেকে যেটা বলছে সালমান ডক্ট্রিন, অথবা সৌদি আরবে এক ধরনের রিফর্মের কথা বলা হচ্ছে। কিন্তু মূলত যেহেতু একটা ইয়াং বয়সে ক্ষমতায় এসে, ভবিষ্যতে আমরা জানি সৌদি আরবের শাসকরা দীর্ঘ সময় ধরে শাসন করার একটা ঐতিহ্য আছে, তো সেখানে একটি জটিল পরিস্থিতিতে কিন্তু বর্তমান শাসকরা ক্ষমতায় এসছে। আমি যদি একটু ছোট করে বলি যে আপনার 2014 সালে যেখানে আপনার মানে তেলের ব্যারেল, আপনার পার ব্যারেল মূল্য ছিল আপনার $100, সেটি 2016 সালে হয়েছে $26। মানে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে এই নতুন শাসক, মানে আমি গোষ্ঠী বলবো না, মানে শাসক হিসেবে যারা এসছে, মানে তাদের ক্ষমতার বিষয়টাকে আমার মনে হয় যে সুসংহত করার একটা বড় ধরনের একটি মানে উদ্দেশ্য তার ভেতরে আছে। তারপরেও আমার মনে হয় সৌদি আরবের ব্যাপারে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই রাজপরিবারের যে অগাধ সম্পদ,
যে সম্পদ হয়তো যারা এই অভিযান করছে তাদেরও আছে, কিন্তু এই সম্পদের পেছনে বা এই সম্পদ যেভাবে অর্জন করা হয়েছে বা যেভাবে রক্ষা করা হচ্ছে সেখানে অবশ্যই এক ধরনের দুর্নীতির বিষয় আছে, এবং সেটি আসলে কারা এটিকে নিয়ন্ত্রণ করবে, এবং সেটি যদি রাজ পরিবার থেকেই হয় তাহলে তো আসলে এটি নিয়ে যথেষ্ট প্রশ্নের সুযোগ আছে। কারণ রাজ পরিবারের যে তাদের যে কার্যক্রম, কারণ আজকে যে পরিবার ক্ষমতায় আসছে তারাও তো এই শাসক পরিবারের সঙ্গে যুক্ত, এবং তারা হয়তো ক্ষমতার বাইরে ছিলেন কিন্তু তাদের সেই প্রভাব প্রতিপত্তি ছিল। ফলে আমার মনে হয় যে দুর্নীতির বিষয়টাকে এখানে খুব বড় করে দেখার সুযোগ নাই। এখানে মূলত একটা ক্ষমতার দ্বন্দ্ব, প্রাসাদ ষড়যন্ত্র, এবং এই পুরো বিষয়টিতে যেই ধরনের সংকটে সৌদি আরব আছে অভ্যন্তরীণভাবে এবং আঞ্চলিকভাবে এবং এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে, সেই জায়গাতে সৌদি আরবের একটা নিরঙ্কুশ ক্ষমতা দরকার শাসক গোষ্ঠীর, এবং সেই ক্ষমতাটাকে ডিসপ্লে করার জন্য আমার মনে হয় যে এই ধরনের একটি অভিযান করা হচ্ছে, এবং যেটি আসলে মানে আপাতত সৌদি আরব যেই পরিস্থিতির মধ্যে আছে তার সাথে হয়তো এটি যায় না, কিন্তু আমরা যদি একটা দীর্ঘমেয়াদে চিন্তা করি যে শাসক পরিবার তাদের সামনে যারা আছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সৌদি আরবের ফাইন্যান্স মিনিস্টার তাকেও এখানে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি যে এই যারা ক্ষমতায় আছে তারা এটাও মাথায় রাখতে হবে যে 2015 সালে যে বাদশাহ আবদুল্লাহ যখন মারা যান তখন কিন্তু তার মনোনীত ব্যক্তিরা ক্ষমতায় ছিল, এবং তাদের একটা অংশ কিন্তু এই নতুন পরিবারের নতুন যারা শাসক আসছে তাদের সঙ্গে কাজ করছিল। তো সেখানে হয়তো তাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, বিশেষ করে আপনার প্রিন্স সালমান যে ধরনের রিফর্মের কথা বলছে, যেমন আপনি নিজেই বলেছেন যে নারীদের ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, যেমন শুধু আপনার গাড়ির চালানোর ব্যাপার না, এমনকি খেলাধুলার ক্ষেত্রেও নারীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আপাতত সৌদি আরবের ভেতরে এক ধরনের সোশ্যাল বা সামাজিক এক ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে, যেটি যদিও আমি জানি যে আমাদের এখনও এক ধরনের কসমেটিক, কারণ সৌদি আরবের যে সমাজ ব্যবস্থা সেটি অত্যন্ত মানে রেস্ট্রিকটিভ। আমরা জানি যে এখানে শরিয়া ল এবং অন্যান্য বিষয়গুলো কাজ করে। আপনি যে স্যার পরিবর্তনগুলোর কথা বলছিলেন এর সঙ্গে আসলে আরও সামঞ্জস্য রেখে যে আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের অন্যান্য পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে স্যার কিছুক্ষণ পরে আপনার কাছে ফিরতে চাই। আমরা একটু হুমায়ুন কবির ভূঁইয়ার কাছে যেতে চাই। আপনি সৌদি আরবের সমাজ ব্যবস্থা এবং সেখানে যে সাম্প্রতিক সময়ে যে এক ধরনের সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমনটি আসলে দেলোয়ার স্যার বলছিলেন যে সেখানে আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখছি যে অনেকটাই উদারমনস্ক এক ধরনের নীতি নেওয়া হচ্ছে, এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সৌদি আরব, এবং একটি আধুনিক দেশ, আধুনিক জাতি হিসেবেও তারা নিজেদেরকে ভাববার চেষ্টা করছে। এই পুরো বিষয়টিকে আসলে সৌদি আরবের সাধারণ মানুষ আসলে কিভাবে দেখছে, বা আপনার হয়তো প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে কিছুটা, সেই অভিজ্ঞতা থেকে আসলে আমাদেরকে একটু বলবেন। সম্প্রতি আপনি হজও করে এসেছেন সেখানে সৌদি সরকারের আমন্ত্রণে, তো আপনার অভিজ্ঞতা আসলে শুনতে চাই, আপনি আসলে পুরো ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে সৌদি আরবের সমাজ ব্যবস্থাটা এত বেশি ইন্ট্রোভার্ট যাকে বলে, যে আপনার বাইরে থেকে গিয়ে আপনি অল্প কয়েকদিনে ওই সমাজের চিত্রটা আপনি পাবেন না। আর আপনি বাইরে থেকে গিয়ে একজনকে অ্যাপ্রোচ করবেন, একজনের সাথে কথা বলবেন, সে আপনার কাছে ওপেন হবে, ওটাও আশা করা একটু মুশকিল। বাট তারপরেও একটা মানে আঁচ পাওয়া যায়। আমি ফেব্রুয়ারিতে 5 দিনের জন্য গিয়েছিলাম, আর এই হজের সময় আপনার মোর দেন 2 উইকস। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সৌদি আরবের মানুষেরও মন চায় পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দেশগুলির মানুষের মতো বাঁচতে, চলাফেরা করতে। তারাও চায় যে দে ওয়ান্ট দেয়ার ভয়েস হার্ড, তারাও চায় যেন তাদের ভয়েস শোনা হোক। বেসিক্যালি ডক্টর দেলোয়ার যেটা বলছিলেন যে সৌদি সোসাইটি একটা কসমেটিক সোসাইটি, এটা আপনি মানে এটা হচ্ছে অ্যাবসোলিউট মনার্কির একটা জায়গা, যেখানে একটা পরিবারের কাছে পুরো রাষ্ট্রটা আপনার এক ধরনের, যদি আমি বলি আর কি একটু ক্রুড ভাষায়, জিম্মি অনেকটা। এবং কখনোই এই প্রাসাদের
বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো শক্তিকে কখনোই অ্যালাউ করা হয়নি। তো যেহেতু দেশটা একটা প্রাচুর্যের দেশ, মানুষের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, তো সেই দিক থেকে অসন্তোষটা ওইভাবে হয়তো এতদিন দেখা যায়নি। এখন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জেগে উঠছে, কারণ আপনার গ্লোবালাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, তারা টিভি দেখছে, সৌদি আরবের লোকজন আপনার সিএনএন দেখছে, বিবিসি দেখছে, আগে আল জাজিরা দেখতো, এখন আল জাজিরা দেখে না। তো যার ফলে তাদের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন রেজ করেছে। তো সৌদি অথরিটিজের হয়তো মনে হয়েছে যে তাদেরও যুগের সাথে তাল মিলাতে হবে, এবং এই যে ডক্টর দেলোয়ার যেই প্রিটেক্সটা ডেসক্রাইব করলেন, আমার কাছে মানে যে ব্যাপারটা পুরো মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে সৌদি আরব হ্যাজ মেড এ ম্যাস। তারা একটা মানে বেশ ভালো ঘাপলা পাকিয়েছে, মানে ওই ইংরেজিতে যেমন বলে দে হ্যাভ টু মাচ অন দেয়ার প্লেট। একদিক দিয়ে ইয়েমেনে যুদ্ধ, একদিক দিয়ে তাদের এই প্রাসাদের এই ব্যাপার স্যাপার, তারপর ইকোনমি ইজ নট ডুইং ওয়েল, কারণ তেলের দাম পড়ে যাচ্ছে। তারপরে আপনার লেবাননের এখন এক সমস্যায় তারা নিজেদেরকে জড়িত করেছে। তারপরে আপনার ওই কাতারের সাথে তারা সমস্যা তৈরি করেছে। আমি আসলে দেখছি না যে নিকট ভবিষ্যতে সৌদি আরব এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবে। বাট ইফ আই গো ব্যাক টু ইউর বেসিক কোয়েশ্চেন দ্যাট ইউ পুট টু মি, যে সৌদি লোকজন, সৌদি সমাজ কি চায়, আমার কাছে যেটা মনে হয়েছে they want to live like others in democratic societies. কারণ কিছু কিছু নজির আমি দেখেছি, আমি মদিনাতে এমনও দেখেছি আমি যে আপনার মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে স্বামী স্ত্রী, কি বলে স্ত্রী দেখলাম স্বামীর হাত ধরে আপনার হেঁটে যাচ্ছে গাড়ির দিকে, যেটা সৌদি আরবে কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। তো আমার সাংবাদিক মন থেকেই আমি অ্যাপ্রোচ করলাম যে তার সাথে একটু কথা বলার জন্য। তো তো তাকে মনে হলো যে এই কাজটা করার ফলে তার মধ্যে কোনো ধরনের কাজ করছে না, এবং তার কাছে মনে হলো যে সে খুশি যে তার স্বামীর হাত প্রকাশ্যে ধরে সে গাড়িতে যেতে পারছে। সো দ্যাটস দ্য কাইন্ড অফ কি বলে চেঞ্জেস Saudi people, particularly young generation, is expecting. এবং আপনি যে কথাটা দিয়ে শেষ করলেন যে তরুণ সম্প্রদায়ের কথা বলেন, এখানে একটু জানতে চাই যে বিশেষ করে আপনি তরুণদের কথা বলেন এবং কিছু কিছু পরিবর্তনের সূচনা এর মধ্যে হচ্ছে, এটা আপনি নিজেই দেখেছেন। কিন্তু আসলে সৌদি আরবের রক্ষণশীল সমাজে এই পরিবর্তনটা আসলে কতখানি চ্যালেঞ্জের মুখে পড়ছে বা পড়বে বলে আপনার কাছে কি মনে হয়? সৌদি রক্ষণশীল সমাজ মানে এটা আপনি রক্ষণশীল সমাজ আপনি বলছেন কেন? আপনি এটাকে রক্ষণশীল সমাজ বানিয়ে রেখেছেন, ইটস কসমেটিক, মানে ইউ হ্যাভ মেড ইট এ রক্ষণশীল সমাজ। আপনি কি কখনো সৌদির লোকজনদেরকে কোনো চয়েস দিয়েছেন যে তোমরা কি রক্ষণশীল সমাজ চাও, তোমরা কি মডারেট সমাজ চাও, তোমরা কি লিবারাল সমাজ চাও? নো, কখনো তো আপনি তাদেরকে এই চয়েস দেননি, তাদেরকে এই চয়েস দেয়া হয়নি। অতএব তারা কি চায় এই জিনিসটা আপনি তখনই জানতে পারবেন যখন তাদের সামনে আপনি একটা চয়েস দিবেন। এই যেমন কিছু কিছু চয়েস এখন দেওয়ার কথা বলা হচ্ছে, নারীদের ড্রাইভিং লাইসেন্স, যেই উদাহরণটা আমি বললাম, এই জিনিসটা আমি শেয়ার করেছি ওই সৌদি ফরেন মিনিস্ট্রির এক অফিসিয়ালের সাথে, যে ওই সৌদি মেয়েটা, অফকোর্স বোরখা পরিহিতা সৌদি মেয়েটা হাত ধরে তার স্বামীর হাত ধরে গাড়িতে উঠছে, বললো যে 5 বছর আগে এটা চিন্তাই করা যেত না। তো ব্যাপারটা হচ্ছে মানুষের যে আগ্রহ, একটা সময় আসে যখন আর আপনি চেপে রাখতে পারবেন না, ওই তখন তিউনিশিয়ার মতো আপনার ওই ঘটনা ঘটবে, বিপ্লব আসলে ঘটবেই, পরিবর্তন ঘটবেই। মানে আপনি বেশি দিন চাপিয়ে রাখতে পারবেন না, বিকজ এই যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখন আপনার ফেসবুক, টুইটার এটসেট্রার ফলে আপনি মানে বেশি দিন আটকে রাখার আসলে তেমন কোনো সুযোগ নেই, বেশি দিন আটকে রাখতে পারবেন না।
সূত্র। আবারও ফিরবো আপনার কাছে, অনেক চমৎকার কিছু বিশ্লেষণ শুনলাম। আমরা এবার একটু এ কে এম আতিকুর রহমান আপনার কাছে যাই। আপনার কাছে আসলে অনেক রকম প্রশ্ন। আমরা একটু সাম্প্রতিক ইতিহাসটা যদি একটু দেখি, সৌদি আরব কেন্দ্রিক আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হয়ে কিন্তু গেলেন সৌদি আরবে। যুক্তরাষ্ট্রের তো আসলে মধ্যপ্রাচ্য নিয়ে আগ্রহ বহু বছরের এবং নানা রকম কর্মকাণ্ডের তৎপরতার কথা আমরা আসলে শুনি। আবার সৌদি আরবকে ঘিরে আমরা দেখছি যে কাতার, ইয়েমেন, ইরান এরকম বিভিন্ন প্রতিবেশীর সঙ্গে সৌদি আরবের যে সম্পর্ক সেটি আসলে যে খুব যে মসৃণ সেটি আসলে বলা যাবে না। তো এরকম সৌদি আরবের এই অভ্যন্তরীণ রাজনীতি এবং একই সঙ্গে এই রাজনীতি কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এটি আসলে মানে আপনি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আপনি আসলে কি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন? ধন্যবাদ। এতক্ষণ আমার আগে যে দুজন বললেন, ওনারা যে জিনিসগুলো বললেন এগুলি পিছনে রেখে এগুলিকে বেস করে যদি আমরা কিছু বলতে চাই, বিশেষ করে এই যে দুর্নীতির প্রসঙ্গটা কীভাবে আসলো, কে করাচ্ছে, এটা কি বাইরের কোনো শক্তি করাচ্ছে না এই যে জেনারেশন গ্যাপের জন্য এই জিনিসটা হয়েছে, বা মানুষের ভিতরে যে সুপ্ত আকাঙ্ক্ষাগুলি ছিল, যেই কারণ যেই বৈশ্বিক যেই পরিবর্তন দেখে যোগাযোগ ব্যবস্থার যেই উন্নয়ন বর্তমানে যে এটার জন্য এই বিবর্তনটা ভিতরে ভিতরে হয়েছিল মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে প্রকাশ করতে পারেনি। হয়তো এখন রয়্যাল ফ্যামিলিতেও সেই জিনিসটা হয়েছে ইয়াংদের ভিতরে। এটা হতে পারে একদিক। আরেকটা হতে পারে যেটা ক্ষমতার জন্য হতে পারে, আরেকটা দিক হতে পারে যে না, আসলে রাজতন্ত্র মানুষে আর মনে হয় সহ্য করতে পারতেছে না। এখন এটা একটা পরিবর্তন দরকার, যেটা গণতন্ত্রের দিকে, যাতে মানুষ মত প্রকাশের স্বাধীনতা পায়, তাদের মনের ভাষা বলতে পারে, তাদের কথা বলতে পারে, চলাফেরা করতে পারে স্বাধীনভাবে। হয়তো সেই দিকগুলো থাকতে পারে, যেই জিনিসগুলি ইয়াং জেনারেশন, সেটা রয়্যাল ফ্যামিলিতে হোক আর বাইরে হোক, এই শিক্ষিত যারা ওয়েস্টার্ন এডুকেশনে শিক্ষিত, সেই প্রিন্স হোক বা যারা সাধারণ মানুষ হোক, তাদের ভিতরে এই বিবর্তনটা বা পরিবর্তন যেটা, এটা আসতে পারে, চিন্তাধারার পরিবর্তন। তো এক্ষেত্রে যেটা আমরা হয়তো আপনি যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্পের যে সৌদি আরব যে ভিজিট করলেন উনি অন্যান্য অনেক মুসলিম দেশের সাথে, সে সময় ওনার উদ্দেশ্য যে কী ছিল সেটা আমরা কিছুটা আজ করতে পারি। সেটা হয়তো মূল উদ্দেশ্য ছিল ওনার অস্ত্র বিক্রি করা। অস্ত্র বিক্রি করার উনি সফল হয়েছেন, বিলিয়নস অফ ডলারের অস্ত্র উনি চুক্তি করে আসছেন। তারপর কাতারের যে সমস্যাটা হলো, কাতারের সাথে সৌদি আরবের যে ডেভেলপমেন্টটা রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে অবস্থাটা আমরা মনে করেছিলাম যে খুব খারাপ অবস্থায় যাবে, কারণ সৌদি আরব অর্থের দিক দিয়ে হোক, ক্ষমতার দিক দিয়ে হোক বা ওয়াইসিতেও সৌদি আরবের অবস্থানের কাতারের চেয়ে অনেক উপরে। সেই অবস্থান আসলে সৌদি আরব ধরে রাখতে পারেনি। আজকে কাতারের বিরুদ্ধে তারা তেমন কোনো কিছু একটা করে যে সফলতা লাভ করেছে সেটা আমরা লক্ষ্য করি না। তো আমরা যদি আপনি ইয়েমেনের কথা আনলেন বা ইরানের প্রসঙ্গে যদি আমরা ধরি, এই যে মধ্য প্রাচ্যের দেশগুলো, আশেপাশের দেশগুলো, মুসলিম, বিশেষ করে মুসলিম দেশগুলো, সেখানে সৌদি আরবের যেই ভূমিকাটা থাকা উচিত ছিল সেই ভূমিকা তারা ধরে রাখতে পারেনি। তাদের ওইখানে তাদের যে মোরলীপনা ছিল বা মোরলগিরি করার একটা অবকাশ ছিল, সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। এবং সৌদি আরবে একটা জিনিস আমি এখানে বলতে চাই, সৌদি আরবে যদি কোনো সময় পরিবর্তন হয়, সেটা রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক উত্তরণ হোক বা যে কোনো ইন্টারনাল পলিটিক্যাল পরিবর্তন আসুক, সেটা আসবে কিন্তু রয়্যাল ফ্যামিলি থেকে। অথবা সাধারণ মানুষ অতটা সাহসী হবে কিনা বা কেউ এগিয়ে আসবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ হয়েছে। সুতরাং এই পরিবর্তন যদি আনতে হয়, সেটা রয়্যাল ফ্যামিলির, সেটা প্রিন্স হোক বা যেই হোক, তাদের এগিয়ে আসতে হবে এবং তাদের মাধ্যমে যদি কোনো কিছু হয়, সেই পরিবর্তনটা হতে পারে যদি ভবিষ্যতে কোনো দিন হয়। কারণ রাজতন্ত্র মনে হয় না পৃথিবীর মানুষ পছন্দ করে। সুতরাং যেটা আমার আগে দেলোয়ার সাহেব বললেন বা আমাদের সাংবাদিক উনিও বললেন যে মানুষ এটা ভিতরে পোষণ করে রেখেছে ভয়, ওরা মানে বন্দি অবস্থায় রাজতন্ত্র থেকে মানতে হয়েছে, কারণ কেউ সাহস করে কোনো কথা বলার সাহস ওখানে পায়নি, বলতে পারেনি। সুতরাং কথা যদি বলতে হয়, এই পরিবারের লোকদেরই বলতে হবে। সেটা জানি না ক্ষমতার লোভে ওনারা এই কথাগুলি বলেছেন কিনা বা ইদানিং যে পরিবর্তনগুলো, আর সামাজিক যেই বিবর্তন বা পরিবর্তন, সামাজিক পরিবর্তন আসবেই। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ পৃথিবী সম্পর্কে জানছে, পৃথিবীর সমস্ত দেশ কোথায় কী ঘটছে সব কিছু তারা জানতে পারতেছে। কিন্তু এখন আগের মতো না যে ঘরের ভিতরে বন্দি অবস্থায় রয়েছে। আর মহিলাদের যে অধিকার, ন্যূনতম অধিকারও কিন্তু সৌদি আরবে নাই। আমি অনেক আগে একবার উমরা করতে গিয়েছিলাম, তখন
নামাজে আজান দেওয়া মাত্র দোকানপাট বন্ধ, রাস্তার বাইরে রাস্তায় কেউ থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে হবে, দোকানের ভিতর থাকতে হবে, নচেত আপনাকে মসজিদে যেতে হবে। এই যে জিনিসগুলো এখন মহিলাদের ড্রাইভিং করার যে রিফর্মগুলো আসতেছে, এগুলো আসতেছে কারণ আছে নিশ্চয়ই। এর পিছনে কারণগুলি খুঁজেন, সেই কারণগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো সৌদি আরবে পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং সেই অর্থাৎ আমরা একটা সৌদি আরবকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে এক ধরনের পরিবর্তনের যে হাওয়া বইতে শুরু করেছে তারা সূচনা লগ্নে আছে, আমরা হয়তো এটা বলতে তবে পারি। কট্টর অবস্থানে আছে কিন্তু সৌদি আরব, অন্যান্য দেশ কিন্তু এমন নয়। আপনি ইউএতে যান, ইউএতে কিন্তু এরকম না। ইভেন কাতার বা অন্যান্য দেশও, সৌদি আরব হচ্ছে একদম রক্ষণশীলের চরম পর্যায়ে সমাজ ব্যবস্থা। সেখান থেকে তারা বেরিয়ে আসবার চেষ্টা করছে যুগের অবশ্যই সঙ্গে। বেরিয়ে আসতে হবে। ওটা একটা সমাজ ব্যবস্থা না, ওটা আমরা মানুষকে এই বন্দী করে বিষয়টা রাখা। নিয়ে আরেকটু বিশ্লেষণ শুনতে চাই আপনার কাছে, পরবর্তীতে আবারও আসছি। একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলুন, আপনি কি বলতে চান, আমরা শুনছি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। জি তো আমি অবশ্যই মিডল ইস্টে ছিলাম, আমার একটা নিজস্ব একটা অভিজ্ঞতা। তো অতিথিদের কাছে আমার একটা প্রশ্ন, যে গ্লোবালের কথা বলে যেটা পরিবর্তনের কথা বলছে সৌদি নাগরিকদের বা সৌদি কালচারের, সৌদিদের এক ধরনের 100% মুসলমান, এবার একটা নিজস্ব একটা কালচার আছে। আবুধাবি, দুবাই, শারজা, যেসব মিডল ইস্টে সবাই নিজস্ব একটা কালচার আছে। যদি গ্লোবালের চিন্তা করে, গণতন্ত্রের চিন্তা করে যদি কালচারের পরিবর্তন হয়, তাহলে ভবিষ্যতে ওখানে সেই কালচারটা আবার মানে পরিবর্তনটা আবার ক্ষতিগ্রস্ত হবে কিনা, তাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে কিনা। চমৎকার একটি প্রসঙ্গ আপনি ধরেছেন। নিশ্চয়ই আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো। আমাদের তিনজন অতিথি আছেন, তিনজনের কাছে হয়তো এই প্রশ্নটি রাখবো। আপনার প্রশ্ন তারা শুনেছেন। আমাদের আলোচনা আরও চলবে, তবে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রার আলোচনায়। আজকে আমরা কথা বলছি সৌদি আরবের রাজনীতি নিয়ে। আজকে আমাদের বিষয় সুলতান সুলেমান, সৌদি ভার্সন। আমরা গত কয়েক সপ্তাহে সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে যে বড় বড় ঘটনার ঘটা দেখতে পাচ্ছি, পুরো সৌদি আরব এক ধরনের তোলপাড় অবস্থার মধ্যে রয়েছে। সেই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু বিশ্লেষণ করবার চেষ্টা করছি। তিনজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, এক এক করে আবারও তাদের কাছে আবারও যাচ্ছি অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার আপনার কাছে। আমরা এর আগে যে আলোচনায় ছিলাম সেখান থেকে একটা বিষয় আর কি আমরা বুঝলাম যে দীর্ঘ কয়েকশো বছরের এক ধরনের কট্টরপন্থার অবস্থা থেকে কিন্তু সৌদি আরব ধীরে ধীরে একটু উদার নীতির দিকে যাচ্ছে, যেটা হয়তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর যে এক ধরনের উদার নীতির, সৌদি আরব হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে সেখানে যাচ্ছে। কিন্তু আমরা গত কয়েক দশকে যে বিশ্বের বিভিন্ন দেশে যে এক ধরনের জঙ্গিবাদের উত্থান দেখছি, সেটা কিন্তু আসলে সৌদি আরবের এই কট্টরপন্থার অনেকটা অনুসরণের এক ধরনের আমরা প্রবণতা দেখতে পাই। যে যারা জঙ্গিবাদ যারা জঙ্গিবাদের যুক্ত এবং তারা যে ধরনের খিলাফত বা রাষ্ট্র বা দেশ সমাজ তারা প্রতিষ্ঠা করতে চান, তার সঙ্গে সৌদি কট্টরপন্থা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মিল দেখতে পাই, হয়তো পাই না। তো আপনার বিশ্লেষণটা আসলে শুনতে চাই যে সৌদি আরব নিজেই যদি আসলে বদলে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকে, তাহলে আসলে এই ধরনের জঙ্গিবাদ কেন্দ্রিক কার্যক্রম বা অন্যান্য দেশের, সৌদি আরব যেহেতু মুসলিম দেশগুলোর এক ধরনের নেতৃত্ব দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে পুরো সমীকরণটা কোথায় গিয়ে পৌঁছতে পারে বলে আপনার বিশ্লেষণ? আমি কিন্তু মনে করি না যে সৌদি আরব মানে খুব খুব গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের মধ্যে আছে। সৌদি আরবে যেই পরিবর্তনগুলো হয়েছে সেটি অত্যন্ত মানে আমি বলবো যে খুবই সামান্য, এবং সেটি আমার কাছে মনে হয় যে মানে কিছুটা লোক দেখানো এবং একেবারেই সামান্য। কিন্তু যে বিষয়টি আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সেটি হচ্ছে যে সৌদি আরবকে কিন্তু অনেক বছর ধরে, বিশেষ করে 9/11-এর পরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ইনভেস্টিগেশন করেছিল, সেখানে কিন্তু সৌদি আরবের যে ফ্যামিলি মানে রাজ পরিবারের বা সৌদি আরবের শাসক গোষ্ঠীর কাউকে তারা কিন্তু ওই ইনভেস্টিগেশনে কিছুটা দায়ী করা হয়েছিল 9/11-এর আক্রমণের জন্য। এবং সৌদি আরবের বিরুদ্ধে এই অভিযোগটি অত্যন্ত পুরনো যে সৌদি আরব এক ধরনের যে ওহাবিজমের কথা আমরা বলি বা তারা সালাফি যে মতাদর্শের যে চর্চা তারা করেন, যার সাথে হয়তো তারা নিজেরা বলেন যে সন্ত্রাসবাদের কোনো সরাসরি সম্পর্ক নাই, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যারা সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত আছে তাদের যে মতাদর্শ, সেখানে এই সালাফিজম কিংবা ওহাবিজমটা কাজ করে। ফলে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই হোক না কেন এর কিন্তু একটা একটা সম্পর্ক আছে, এবং সেই অভিযোগটা সৌদি আরবের বিরুদ্ধে সবসময় ছিল, এবং এটার অনেক গবেষণা হয়েছে, অনেক বিশ্লেষণ হয়েছে, এবং সেখানে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে। এবং কয়েকদিন আগেও কিন্তু আপনার এই সৌদি আরব যেই সৌদি আরবের বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে যারা মানে ক্ষমতায় ছিল বা যারা সৌদি আরবের রাজ পরিবারের বিভিন্ন সদস্য, এমনকি আমরা আল কায়দার যিনি প্রতিষ্ঠাতা আপনার ওসামা বিন লাদেন, তিনিও কিন্তু সৌদি আরবের নাগরিক ছিলেন এবং সৌদি আরবেরই একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। তো সৌদি আরবের এই বিষয়টা এখন কিন্তু নিজের উপরেই কিন্তু চেপে বসছে, কারণ আমরা জানি যে কিছুদিন আগে সৌদি আরব একটি অ্যান্টি টেরোরিজম জোট করেছিল, যেটি সিরিয়াতে যে সন্ত্রাসবাদের বা সিরিয়ার যে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে, এবং সেটি কিন্তু অনেকটা আইএস বিরোধী একটি জোটের ব্যাপারই ছিল বা আল কায়দা বিরোধী। এবং কয়েকদিন আগে আপনার রিয়াদে আইএসের একটি ঘাঁটি তারা ডিসম্যান্টল করেছে। এবং তার মানে এই বিষয়টা একদিকে সৌদি আরব রাজ পরিবার বা শাসক গোষ্ঠী তারা একদিকে যেমন এই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, আবার যারা এই জঙ্গিবাদী তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের সাথে তাদের যে রাষ্ট্রীয় যে মতাদর্শের কিন্তু বড় কোনো পার্থক্য নাই, অথবা অন্তত তাদের যে ভার্সনটা তারা ফলো করে মানে ধর্মীয় দিক থেকে তার একটা মিল আছে। ফলে এই জায়গাটাতে আসলে সৌদি আরবের এক ধরনের মানে দায় এড়ানো খুব খুব মুশকিল। তারপরেও আমরা মানে হয়তো শাসক গোষ্ঠী হিসাবে বা রাজ পরিবার হিসাবে অথবা আনুষ্ঠানিকভাবে হয়তো সেইভাবে সৌদি আরবকে আমরা দেখি না, কিন্তু তাদের যে মতাদর্শের সাথে জঙ্গিবাদী যে গোষ্ঠীগুলো আছে তাদের মতাদর্শের একটা মিল আছে। এটি একটি বাস্তবতা এবং এটি এক ধরনের কন্ট্রাডিকশন হিসেবে আমি দেখি। আর সৌদি আরবের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই বর্তমান যে প্রিন্স, উনি কিন্তু ক্ষমতায় এসে আপনার ভিশন 2030 তারা ঘোষণা করেছে, এবং সৌদি আরবের সামনে কিন্তু কতগুলো চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করার চেষ্টা করছে। এবং আমার কাছে মনে হয় যে সৌদি আরব এক ধরনের মানে ঘরে এবং বাইরে একটা যুদ্ধের মধ্যে আছে, যেটাকে আমরা বলছি স্নায়ুযুদ্ধ। এবং সেই স্নায়ুযুদ্ধটা একদিকে যেমন আমরা দেখলাম যে এই রাজ পরিবারের ভেতরে আপনার এই নতুন বাচ্চা এবং নতুন যুবরাজ তারা তাদের ক্ষমতাটাকে শক্তিশালী করার জন্য, এটাকে আরও সুসংহত করার জন্য যেমন একটা বড় অভিযান তারা করছে, সেখানে দুর্নীতির কথাও দমনের কথাও বলছেন। আবার অন্যদিকে আপনার এই যে কয়টা আপনার গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ সৌদি আরব নিয়েছে, আপনার ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি ঘটানো, এবং একদিকে টার্কি অন্যদিকে ইরানকে মোকাবেলা করা এবং তার কিছু প্রক্সি ওয়ারে যুক্ত হওয়া, এই সব জায়গাতে কিন্তু আমরা দেখছি সৌদি আরব খুব একটা সফল হয়নি। এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ উপলব্ধি সৌদি আরবের। কিন্তু যেহেতু আপনি যেটা বললেন যে সৌদি আরবের যে নেতৃত্ব, সেটি কিন্তু আপনার অতীতে যতটা গুরুত্বপূর্ণ ছিল, এখন কিন্তু সৌদি আরব সেই নেতৃত্বের জায়গাটা অনেকটা হারাতে বসছে। এবং আমরা যদি তুরস্কের ভূমিকাটা দেখি গত এক দশক ধরে, তুরস্ক কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরাশক্তি হিসেবে সামনে চলে আসছে। ইরানকে অনেক চাপের মধ্যে ফেলেও কিন্তু ইরান খুব একটা ইরানকে ওইভাবে দমাতে পারেনি। শেষ পর্যন্ত ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের যে নিউক্লিয়ার ডিলটা হয়েছে, তার মাধ্যমে ইরান কিন্তু এই অঞ্চলে আরও বেশি তার যে প্রভাব, আমরা এরকম একটা আলোচনা হয়তো শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ঘরে এবং বাইরে দু পর্যায়ে আসলে এক ধরনের চাপের মধ্যে রয়েছে সৌদি আরব। এই চাপ সামলে ওঠার জন্য হয়তো তাদেরকে কিছুটা নিজেদেরকে আধুনিকায়ন করতে হচ্ছে। আমরা হয়তো আপনার কথা থেকে এরকম একটা বুঝলাম। আবারও ফিরবো স্যার আপনার কাছে। আমরা একটু আবারও যেতে চাই একেএম আতিকুর রহমান স্যার আপনার কাছে। একটু আপনি আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে বলছিলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলছিলেন। আমরা কিন্তু দেখছি যে ট্রাম্পের কথা যেরকম বলছিলাম যে তিনি ক্ষমতায় এসেই গেলেন সৌদি আরব সফরে, আবার গত মাসে আমরা দেখলাম যে সৌদি বাদশাহ গেলেন রাশিয়া সফরে। তো ফলে এক ধরনের আন্তর্জাতিক বিশ্ব পরাশক্তির সঙ্গে সৌদি আরবের যে এই সম্পর্কগুলো, আবার একটা দেশের কথা আমরা তো ভুলেই যাচ্ছি যেটা মধ্যপ্রাচ্যে রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বা সক্রিয় ভূমিকা পালন করে থাকে, সেটি হলো ইসরায়েল। অনেক দিন কিন্তু আমরা আসলে ইসরায়েলের কোনো ভূমিকার কথা আসলে শুনছি না, আলোচনায় আসলে নেই। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার সাথে, ঘটনার পেছনে, ঘটনার সামনে ইসরায়েল বা অন্যান্য পরাশক্তির আসলে কোনো যোগসূত্র কি আপনি খুঁজে পান কিনা? এই এদিকটি আসলে আমি তখন প্রথম আপনাদের আলোচনায় বলতে চেয়েছিলাম যে আজকে যে দুর্নীতির কথা বলা হচ্ছে বা দুর্নীতি রিলেটেড কিছু লোক, মন্ত্রী, ইভেন প্রিন্সেস
প্রিন্স পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। তো এটার পিছনে কি কোনো শক্তি বা কোনো দেশ বা কেউ কাজ করে কিনা সেটা দেখার বিষয়। আর যে জিনিসটা প্রফেসর দেলোয়ার সাহেব বললেন, আমি ওনার সাথে একটা বিষয়ে একমত যে আমরা যত কিছুই দেখি না কেন এই সমস্ত পরিবর্তন, সৌদি রাজতন্ত্র ভেঙে যাওয়ার উপক্রম আদৌ হবে কি না, বা সেটা যদিও হয় সেটা কত বছর পরে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর এটা রাজতন্ত্রের বিলোপ কোনোদিন হবে কি না সে ব্যাপারে জানি না, ভবিষ্যৎ বলতে পারবে। একটা শক্তিশালী রাজতন্ত্র কিন্তু কাঠামোর মধ্যে তারা আছে, এবং ভিতরে যাই থাকুক। আর বাইরে যেই প্রসঙ্গগুলি আপনি বললেন যে তাদের রাশিয়া গেলেন সৌদি বাদশাহ, বা ট্রাম্প সৌদি আরবে গিয়েছিলেন, আসার পরপরই সেখানে ইরানের বিরুদ্ধে পারলে তখনই ধর্ম আরও এই একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই জিনিসগুলি আর উঠে মানে আমরা শুনি না আর পরবর্তী পর্যায়ে যে কী হলো। তারপর কাতার আসলো, কাতার প্রসঙ্গ, আপনি সিরিয়া বললেন, ইয়েমেন বললেন, ইয়েমেনের সাবেক প্রধানমন্ত্রীর ঘটনা আমরা গত কয়েকদিন আলোচনায় দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে সৌদি আরবের কতটুকু ভূমিকা আছে, বা আদৌ সৌদি আরব সেখানে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা, বা কোনো রকম এদিক ওদিক কিছু করতে পারবে কিনা, সেই শক্তি সৌদি আরবের আছে কিনা সেটা সন্দেহ। কারণ রাজনীতি, অর্থনীতি আর যে কালচার, যে জিনিসটা ওই ভদ্রলোক করলেন যে কালচারাল, আমি একটা ছোট্ট একটা কথা বলি যেটা আমার মাঝে মাঝে মনে হয়। আমি যখন ভুটানের রাষ্ট্রদূত ছিলাম তখন রাজতন্ত্র ছিল ভুটানে। তো রাজা একদিন উনি ডিসিশন যখন নিলেন ওনার ছেলের কাছে দিয়ে দিবেন এবং গণতন্ত্র দিবেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন তোমার ছেলে এখনও 28 বছর বয়স কেন দিবে, আর তুমি কেন গণতন্ত্র দিচ্ছ, পার্লামেন্ট ইলেকশন হবে? তো বলল যে না, আমি জনগণকে বুঝতে পারি, আমার এখনই এটা যাওয়া উচিত, রাজতন্ত্র আর জনগণ চায় না, সুতরাং আমি নিজেই পদক্ষেপ নিলাম এবং পার্লামেন্ট ইলেকশন হলো, সব কিছুই হলো। আর এই রাজাকে উনি দিলেন 28 বছর বয়সে, উনি হ্যান্ডওভার করলেন। তো এখানে এই যে অ্যাবসলিউট মনার্কি থেকে কনস্টিটিউশনাল মনার্কিতে চলে গেলেন। জানি না সৌদি আরবের ধীরে ধীরে এই বিবর্তন বা এই পরিবর্তন ওদের রাজতন্ত্রে ঘটবে কি না, ভবিষ্যৎ বলতে পারবে। তবে সৌদি আরব যদি মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে বা বিশ্বে তার একটা অবস্থান সৃষ্টি করতে চায় রাজনৈতিকভাবে, তাহলে সৌদি আরবকে অনেক কিছুই পরিবর্তন, তার দেশের ভিতরে অভ্যন্তরীণ বিষয়ে অনেক কিছু পরিবর্তন ঘটাতে হবে, এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিও অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। এছাড়া সৌদি আরব কিছুটা হচ্ছে বলে হয়তো আমরা সাম্প্রতিক ঘটনা থেকে একটা ধারণা পেতে পারি। আমরা আশা করি আরো হওয়া উচিত, আরো হয়তো হবে, আমরা সেটা হয়তো আশা করতে পারি বা দেখবো বলে হয়তো আমরা ভাবতে পারি। স্যার, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে যেতে চাই। আপনি আসলে মানুষের কথা বলছিলেন যে সাধারণ মানুষ আসলে কি ধরনের জীবনযাপন চায়, কি ধরনের মানে জীবন তারা আশা করে, সেই চয়েস নিয়ে আপনি আসলে বলছিলেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের প্রসঙ্গ, ওখানে আসলে আমাদের শ্রমবাজারের একটা বড় অংশ কিন্তু সৌদি আরব নির্ভর, এবং বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কাজ করেন। আমরা একটু বোঝার চেষ্টা করতে চাই যে এই যে সৌদি আরবের যে একটা প্রক্রিয়া চলছে পরিবর্তনের, সামাজিক, রাজনৈতিক এবং আরও নানা ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন যদি ধরে নেই যে সূচনা হয়েছে বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সৌদি আরব যাচ্ছে, এর আসলে সরাসরি বা পরোক্ষ কোনো প্রভাব কি আপনি দেখেন কিনা, যেটা বাংলাদেশি প্রবাসী যারা সেখানে থাকেন তাদের উপর পড়তে পারে, বা সুদূর প্রসারী কোনো প্রভাবও যদি থাকে, আপনার ভাবনাগুলো একটু শুনতে চাই। আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু আগে ডক্টর হোসেন এবং অ্যাম্বাসেডর রহমানের কিছু বক্তব্যে করতে চাই। আপনিও বলেছেন যে সৌদি আরব মুসলিম বিশ্বে নেতৃত্ব দানকারী একটা দেশ। ওয়েল, আপনি সৌদি আরব থেকে মক্কা এবং মদিনাকে আলাদা করে ফেলেন, যে এসিউম যে এই দুটো পবিত্র মসজিদ ওই দেশে নাই। কি ইনফ্লুয়েন্স আছে বিশ্বে সৌদি আরবের? আমি তো এখন পর্যন্ত এমন কোনো সৌদি আরবকে নেতৃত্ব দিতে কোথাও দেখেছি বলে আমার মানে বয়সে আমি তেমন দেখিনি। তারপরে আপনার সৌদি আরব, আপনার আর্গুমেন্ট যদি আমি মেনেই নেই যে সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী দেশ, তাহলে তাদের কেন ইরানের সাথে প্রবলেম থাকবে? তাহলে তারা কেন এই জিনিসটা, আমি ইরানকেও বলছি, ইরান এবং সৌদি আরব কেন এই জিনিসটা বুঝতে পারে না? সেটা হচ্ছে যে
তারা কথায় কথায় মুসলিম উম্মার কথা বলে। হ্যাঁ, সৌদি আরবের স্পিরিচুয়াল পাওয়ার উইথ দ্য এক্সিস্টেন্স অফ টু হলিয়েস্ট মস্ক অ্যান্ড ইরানস মিলিটারি মাইট, আপনি দুইটাকে যদি কম্বাইন করেন, মুসলিম বিশ্ব কোথায় যায়? তারা কি কখনো এইভাবে চিন্তা করেছে? না, করে না, তারা কখনো এইভাবে চিন্তা করে না। এই যে সৌদি আরবের যে আপনি এখনকার যে প্রবলেম, টার্বুলেন্স, আমি বলবো এটাকে টার্বুলেন্স, এই টার্বুলেন্সের কারণে আপনি দেখেন এই যে রোহিঙ্গা, আমাদের দেশে এত বড় সমস্যায় আমরা আছি। আপনি অনেকে বলে তারা মুসলিম বিশ্বর নেতৃত্ব দানকারী দেশ, তাদের কি ভূমিকা গত 3 মাসে আপনি দেখেছেন? কেন? কারণ তারা ওই বললাম দে হ্যাভ অলরেডি এনাফ অন দেয়ার প্লেট, তাদের ওই দিকে এইদিকে মনোযোগ দেওয়ারই তাদের সময় নাই। আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেটা আমি দেখেছি সৌদি আরবে, এবং আমার 2-1 বন্ধু বান্ধব সৌদি আরবে কাজ করে, তারা ওই বিদেশি কোম্পানিতে কাজ করে। সৌদি আরবের কিন্তু রিচ অ্যান্ড পুয়ার ডিভাইডটা খুব বেশি, খুবই বেশি। আমাদের মতো না, আমাদের দেশে অনেক ডিভাইড আছে, কিন্তু ওদের দেশে আকাশ পাতাল তফাৎ। একটা ক্লাস সৌদি আরবে, যে ক্লাসটা রুল করে, তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, তারা কিন্তু কোনো ধরনের আরাম আয়েশ থেকে বঞ্চিত হচ্ছে না। আপনি যদি বুঝে থাকেন আমি কি মিন করছি, তারা দরকার হলে স্পেশাল প্লেন নিয়ে হংকং চলে যায়, দরকার হলে স্পেশাল প্লেন নিয়ে প্যারিস চলে যায়, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমরা আসছি লোয়ার টিয়ারে, সমস্যাটা ওইখানে, গ্রিভেন্সটা ওইখানে। এখন সৌদি গভর্নমেন্ট কতদিন ওই গ্রিভেন্সটাকে চাপা দিয়ে রাখতে পারবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবং সৌদি আরবের অথরিটি কি আদৌ আন্তরিক কিনা যে আসলেই তারা একটা রিফর্ম করতে যাচ্ছে? কিছুদিন আগে শুনলাম এই যে যুবরাজ বলছে যে সে সৌদি আরবকে একটা মডারেট মুসলিম কান্ট্রিতে নিয়ে যাবে, এবং কিছুদিন আগে এও শুনলাম আমরা যে সৌদি আরবের বিচে নাকি বিকিনিও অ্যালাউড হতে পারে, আমরা মিডিয়াতে দেখলাম যেটা। সো এগুলো তো আপনার হঠাৎ করে আপনি মানে এই হঠাৎ করে বেশি খেলে যেটা হয় আর কি, হঠাৎ করে আপনি এরকম ট্রান্সফরমেশনে যেতে পারবেন না। আপনাকে যদি আন্তরিকভাবেই ট্রান্সফর্ম করতে চান একটা সোসাইটিকে, আপনাকে সময় নিতে হবে, সুযোগ নিতে হবে, ব্রিদিং স্পেস দিতে হবে। সো মানে এখন যেটা হচ্ছে, ডক্টর দেলোয়ার হোসেনের সাথে আমি পুরোপুরি একমত। ইটস নাথিং বাট দ্য প্রবলেম ইনসাইড প্যালেস। এখানে সৌদি আরবের কিছু অক্ষম বাসনা আছে ওই এলাকাকে রুল করার, বিকজ অফ ইটস সাইজ অ্যান্ড ওয়েলথ, কিন্তু পারছে না সে। কারণ হচ্ছে সবসময় অর্থ এবং অস্ত্র দিয়ে কাজ হয় না, মস্তিষ্ক আপনাকে ব্যবহার করতে হয়। এবং এডুকেশন আমার মনে হয় সৌদি আরবের স্ট্রংগেস্ট পার্ট না, এইটা হলো এক বিষয়। আর সৌদি আরবে আমাদের দেশি যারা থাকে, অনেক লোক থাকে, আমরা হুমায়ুন ভাই, আপনি দারুণ সরাসরিভাবে অনেক কথা বলে ফেলছিলেন, আমরা আপনার কথা আর একটু মন দিয়ে শুনতে চাই। তবে একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ, তার প্রশ্নটা আমরা একটু শুনে নিই। হ্যালো, জি বলুন, শুনছি। জি আমি শরীফ ইমরান বলছিলাম কুমিল্লার বাঙ্গরা বাজার থানা থেকে। জি বলুন। জি আমার কোশ্চেনটা হচ্ছে, প্রচুর বাংলাদেশি লেবার হু আর ওয়ার্কিং ইন সৌদি আরব ইন কারেন্ট সিচুয়েশন, দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন ভিউ অফ আওয়ার ইকোনমি, ঠিক আছে? সো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই সৌদি রাজ পরিবারের যে ফ্যামিলি ফিউড, এই দ্বন্দ্বে জড়িয়ে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ভাগ্যে কি ঘটবে? ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। একজন দর্শক উঠে একই প্রসঙ্গে ফিরছিলেন যে বাংলাদেশিদের আসলে ওখানে কি হবে, আপনি আপনার বক্তব্য একটু সংক্ষেপে আমরা শুনতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে, আমরা অফিসিয়ালি বলি যে সৌদি আরবে 12 লাখ বাংলাদেশি আছে, আসলে ফিগারটা আরো অনেক বেশি। তো আমি যখন এই বছরের ফেব্রুয়ারিতে আপনার সৌদি আরব গিয়েছিলাম দিন 5 জন্য, তখন কিন্তু এই যে এখনকার যে সৌদি আরবের ইনস্টেবিলিটি, ওইটা সারফেস করেনি। হ্যাঁ, তখনই আমি সৌদি আরবে যে আমাদের প্রবাসী শ্রমিকরা, তাদের মধ্যে অনেক অস্থিরতা দেখেছি এবং তাদের মধ্যে অনেক অনিশ্চয়তার ছাপ দেখেছি। কারণ হচ্ছে সৌদি আরবের যে ইয়েমেনের যুদ্ধ, এটা সৌদি ইকোনমিতে একটা বড় প্রভাব ফেলেছে, নেতিবাচক প্রভাব অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে তেলের দাম কমে যাওয়া। আমরা কিন্তু সাম্প্রতিক সময় একটু মনে করে দিচ্ছি আপনাকে, যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বাংলাদেশের রেমিটেন্সও কিন্তু অনেক কমেছে গত কয়েক। আমি সেটাই বলছি, সেটা হচ্ছে যে সৌদি আরব এখনো, অ্যাজ উই স্পিক, এখনো
সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে সৌদি আরব থেকে এখনো। কিন্তু আপনি যদি গত 12 মাসের অ্যানালিসিসে যান, ওই বিএমইটির যে ওয়েবসাইট আছে, আপনি দেখবেন যে এই সংখ্যা কমে যাচ্ছে এবং এক্সকিউজ মি, এবং সৌদি আরবের যে রিক্রুটমেন্টও কমে যাচ্ছে। কারণ হচ্ছে আগে এমন অনেক জব ছিল যেগুলি সৌদিরা করতো না, এখন এগুলিও ওরা করা শুরু করেছে। তো সৌদি আরবে যদি ইনস্টেবিলিটি এখন যেভাবে আছে, এটাকে ইনস্টেবিলিটি বলা যায় কিনা জানি না, বাট নিঃসন্দেহে মানে সিচুয়েশন খুব একটা স্টেবল না। তো এই অবস্থাতে আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদের সবচেয়ে বেশি চিন্তিত হওয়ার কথা আমাদের ওই প্রবাসী ভাই বোনদের যারা সৌদি আরবে আছে। কারণ এই সংখ্যাটা অনেকে 20 লাখ পর্যন্ত বলে যে আছে। তো তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং সেই সাথে আমাদের অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদেরও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তের জন্য শেষ লাইন শুনতে আমরা দুজন অতিথির কাছে একটু যাচ্ছি। প্রথমে যাচ্ছি আতিকুর রহমান আপনার কাছে, একদম শেষ মুহূর্তে আপনি শেষ লাইন কি যোগ করবেন? আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা কামনা করব সেটা হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব উন্নয়নের দিকে এগিয়ে আসবে, আর জনগণের কথা ভাববে, সাধারণ মানুষের কথা ভাববে। শুধু মুসলিম দেশ হিসেবেই না, বিশ্বের এক অংশীদার হিসেবে, বিশ্ব সমাজের পার্ট হিসাবে সমগ্র বিশ্বের কথা ভাববে। ধন্যবাদ স্যার। কালচারের কথা যেটা বলেন, কালচারের কথা আমি যেটা এক লাইনে বলি, এখানে কালচার, ধর্ম, পলিটিক্স তিনটা ভিন্ন ক্ষেত্র, যদিও একটা আরেকটার সাথে জড়িত। তো কালচারের কোনো পরিবর্তন, সৌদি আরবের কালচার সৌদি আরবেই থাকবে, মুসলমানই থাকবে, রাজনীতির কাছে থাকবে। হয়তো সময়ের সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নেওয়ার একটা চেষ্টা। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু অধ্যাপক দেলোয়ার হোসেনের কাছে যাই। স্যার, শেষ লাইন। না, যে বিষয়টা নিয়ে আপনার শিরোনাম করা হয়েছে যে এটি খুব গুরুত্বপূর্ণ, যে সৌদি আরবে এতদিন আমরা সৌদি আরবের কতগুলো অ্যাডভেঞ্চারাস ফরেন পলিসি অ্যাকশনস আমরা লক্ষ্য করেছি, যেখানে তারা সেই অ্যান্টি টেরোরিজম জোট থেকে শুরু করে ইরানের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া, অনেক কিছুতে, যেগুলো আসলে হয়তোবা সৌদি আরবের প্রয়োজন ছিল না, এটি তাদেরকে আসলে পররাষ্ট্রনীতির জায়গাতে অনেকটা দুর্বল করেছে। এখন আমরা তাদের দেশের ভেতরে যে সংকট দেখছি, সেই সংকটটি খুবই গুরুত্বপূর্ণ তাদের নিজেদের ভবিষ্যতের জন্য। কারণ সৌদি আরবের অর্থনীতি একটা বড় ধরনের চাপের মধ্যে আছে, এবং এই চাপের মধ্যে যদি তাদের এই রাজপরিবারের ভেতরে আপনার এই ধরনের দ্বন্দ্ব দেখা যায়, তো এর কিন্তু ইম্প্যাক্ট সৌদি আরবের উপরে যেমন পড়বে, পাশাপাশি সৌদি আরবের উপরে একটা ডিপেন্ডেন্স আছে, যেমন আপনি যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলছি, বা বিশ্বের আরও অনেক মুসলিম দেশের তাদের একটা ইকোনমির ডিপেন্ডেন্স আছে আপনার, বিশেষ করে রেমিটেন্সের মাধ্যমে। পাশাপাশি আপনার সৌদি ইনভেস্টমেন্টও আছে অনেক দেশে, আমাদের দেশে হয়তো এত বেশি না, আপনি যদি পাকিস্তান থেকে শুরু করেন তাহলে অনেক দেশেরই কিন্তু আছে। ফলে সৌদি আরবের একটা স্টেবল ইকোনমি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সৌদি আরব তেল সম্পদের উপরে তার যে নির্ভরশীলতা কমাতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আজকে সৌদি আরব একসময় 25% ওয়ার্ল্ড রিজার্ভ সৌদি আরবের ছিল, এখন সেটি মাত্র 15%। ফলে এরকম একটি প্রেক্ষাপটে সৌদি আরব অর্থনৈতিকভাবে স্টেবল হোক, সেটি খুব গুরুত্বপূর্ণ। সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ, সেটি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো আরও সময় পেলে আরও বিস্তারিত আকারে আলোচনা করতে পারতাম। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তিনজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আমরা কথা বলছিলাম সৌদি আরবের রাজনীতি নিয়ে। আজকে আমাদের বিষয় ছিল সুলতান সুলেমান সৌদি ভার্সন। এই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা আসলে সৌদি প্রাসাদ, ষড়যন্ত্র প্রাসাদ, রাজনীতি থেকে শুরু করে আসলে বিশ্বজুড়ে সৌদি কেন্দ্রিক যে রাজনীতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এগুলো অনেক কিছু বিষয় নিয়ে কথা বলে ফেললাম। এবং যে বড় বড় ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটছে, তার ধারাবাহিকতায় একটি উন্নত এবং স্বচ্ছ সৌদি আরব আমরা দেখব, নাকি আসলে জটিলতা আরও বাড়িয়ে তুলবে, সেটি হয়তো সময় বলতে পারবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এরপরের আয়োজন পলিটিক্স প্লাস, যেখানে সহকর্মী প্রভাস আপনি অপেক্ষা করছেন দুজন অতিথি নিয়ে। আমরা চলে যাচ্ছি তার কাছে। নরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। সৌদি আরবের রাজনীতি বাংলাদেশের মানুষ খুব আগ্রহ নিয়ে ফলো করে, এবং আমি নিশ্চিত যে আপনার আলোচনাটি খুব ইন্টারেস্টিং। আমি নিজেই নিচে বসে খুবই আগ্রহ নিয়ে শুনছিলাম, এবং সাধারণ মানুষ সৌদি আরবের ভেতরের ঘটনা সবসময় জানতে চায়। তবে আমি আসলে কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আপনি জানেন যে গত 12 তারিখে বেগম খালেদা জিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে অনেকদিন পর 18 মাস পরের জনসভাকে কেন্দ্র করে রাজনীতি হঠাৎ করে একটু সরগরম হয়ে উঠেছে। আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো নতুন দুজন অতিথি নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর।